আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এই যে পিছনের যে অংশগুলো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এই জায়গাটার মধ্যে আমি সবচেয়ে বেশি কথা বলতাম। রাফির আম্মুর সঙ্গে এই জায়গাতে আমি সবচেয়ে বেশি কথা বলতাম যখন প্রেগনেন্ট ছিল। রাফসাউর রাহমা যখন গর্ভে ছিল, তখন এই জায়গাটাতে আমি দাঁড়িয়ে কথা বলতাম বেশিরভাগ। সেই জায়গাটা আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, এই যে পিছনের এই সাইডগুলোতে। যাক, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, তার জন্য দোয়া করি। একটা জিনিস কি জানেন, আমরা সবসময় শুনে আসতেছি ছোটোকাল থেকে, বা আর দুজন বড় হয়েছি, আমরা শুধু এই শব্দটাই চিনতাম যে পলিটিক্স মানি হচ্ছে রাজনীতি, এটাই বুঝতাম। হ্যাঁ, রাজনীতি ঠিক আছে, পলিটিক্স যদি শুধু রাষ্ট্র গঠন, নির্বাচন, ক্ষমতা দখল, মেম্বার, চেয়ারম্যান নির্বাচন, শুধু এগুলোর মধ্যে মানে সীমাবদ্ধতা নয়। আগে নেতার পিছনে ঘোরা, নেতার সাথে চলাফেরা করা, নেতার কাছ থেকে টাকা নেওয়া, যেমন একটা নির্মাণ কাজ হইলে ওখান থেকে কিছু টাকা আর্ন করা, আমি এগুলোই পলিটিক্স বুঝতাম। এখন বুঝতেছি যে পলিটিক্স শুধু একটা শব্দ, একটা জায়গায় সীমাবদ্ধ না, এটা অনেক জায়গায় হয়। আমি কিন্তু একটা পলিটিক্সের শিকার। এটা কোন পলিটিক্স অবশ্যই বুঝতে পারছেন, এটাকে বলা হয় ফ্যামিলি পলিটিক্স। মারাত্মকভাবে আমি এবং আমার স্ত্রী দুইজনেই কিন্তু আমরা ফ্যামিলির পলিটিক্সের শিকার হয়েছি, এবং এমন পলিটিক্সের শিকার হয়েছি, আমি সামনে একটা ভিডিও দিব, যে ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে কী ধরনের হ্যারাসমেন্ট আমরা হয়েছি। আসলে পলিটিক্স শব্দটা শুধু এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, এটা এখন ব্রডকাস্টিং বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। আমরা আগে জানতাম, যেমন আমি পলিটিক্সের কথা যদি বলি, যেমন ন্যাশনাল পলিটিক্স, রাষ্ট্রীয় পলিটিক্স, রাষ্ট্র গঠনের যে পলিটিক্স সেটা হয়ে থাকে। আরেকটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের যে পলিটিক্স, এডুকেশন পলিটিক্স, যেমন এখানে সভাপতি কে হবে, স্কুলের ছাত্ররা যদি নতুন যায় তাদের সাথে র্যাগিং করা, একটা নতুন বাচ্চা যদি স্কুলে ভর্তি হয়, বা নতুন কেউ যদি নবাগত কোনো স্টুডেন্ট যদি স্কুলে যায় বা কলেজে যায়, তার সাথে যে আচরণ হয় ক্লাসে বা ইয়াতে, এটাও এক ধরনের পলিটিক্স। আর হচ্ছে সোশ্যাল পলিটিক্স, সামাজিকভাবে আমরা অনেক সময় বেড়ে উঠেছি, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, বিভিন্ন ধরনের এখানে সামাজিক প্রতিপত্তি আছে, কার ক্ষমতা বেশি, কে সুন্দর করে কথা বলতে পারে, কার সাথে গেলে লাভবান বেশি হওয়া যাবে, কাকে একটু দমানো যাবে, কাকে একটু মুখ বন্ধ করা যাবে, কার থেকে একটু বেশি খাওয়া যাবে। হ্যাঁ, ওই যে আমরা বলি যে মানে চগুলখিরি করা, একজনের কথা আরেকজনের কাছে লাগানো, এগুলো গ্রামগঞ্জে বেশি হয়, যেমন দোকানপাটে এটা বেশি হয়। আরেকটা হচ্ছে ফ্যামিলি পলিটিক্স, সোশ্যাল পলিটিক্স, কর্পোরেট পলিটিক্স, বিজনেস পলিটিক্স, বিভিন্ন জায়গায় কিন্তু পলিটিক্সের শিকার হয়। পলিটিক্সটা মানেই হচ্ছে আপনাকে দমিয়ে দেওয়া, পলিটিক্স মানেই হচ্ছে আপনাকে হারিয়ে দেওয়া, পলিটিক্স মানেই হচ্ছে আপনাকে নরম করে দেওয়া, পলিটিক্স হচ্ছে মানে আপনাকে এমনভাবে দাবিয়ে দেওয়া, মানে জীবন পর্যন্ত নিঃশ্বাস করে দেওয়ার অবস্থা পর্যন্ত চলে আসে। কর্মক্ষেত্র হোক, কর্পোরেটের যে জবগুলো করে, বা কর্পোরেট যে বিজনেসগুলো করে, ওখানেও বিভিন্ন ধরনের পলিটিক্স হয়, সোশ্যাল পলিটিক্সও হয়। এই পলিটিক্সের শিকার কিন্তু আমি হয়েছি, ফ্যামিলিগতভাবে হয়েছি। এখানে সামনের যে ভিডিওটা যদি না দিলে বুঝতে পারবেন না যে কী ধরনের পলিটিক্সের শিকার হয়েছি। একটা পলিটিক্স হলো যেমন সরাসরি আক্রমণ করা, আরেকটা পলিটিক্স হচ্ছে যেমন নীরব ঘাতক, যেমন আমরা বলি যে সিগারেট খেলে ক্যান্সার হয়, এটা নীরব ঘাতক, আস্তে 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 করে তার ক্যান্সারে পরিণত হয়। ঠিক ফ্যামিলির সদস্যের মধ্যে কিছু কিছু সদস্য থাকে যারা এমন আচরণ ভূমিকা পালন করে, আপনি বুঝতে পারবেন না এটা একটা ডিরেক্ট হিট, আর হলো গোপনে হিডেন যেটা আক্রমণ, আপনি বুঝতে পারবেন না। একদিন, 2 দিন, 3 দিন প্ল্যান করতে এমন প্ল্যানিং করে এমন পর্যায়ে নিয়ে যায়, এমন একটা মানে এটা দীর্ঘ সময়, লং টার্ম, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর ধরনের প্ল্যানিং করতে সাকসেস হচ্ছে না, তখন এমন এক ধরনের আচরণ করে, সেটা সত্যি দুঃখজনক। আপনাদের দেখাই ঠিক পরন্ত বিকেলের বেলা, একদম বিকেল যখন সূর্য গোধূলির লগ্নে, তখন বসে আছি। এই পাশে এলো বসুন্ধরা কোম্পানি, এই পাশে এলো বিভিন্ন এই যে আমার এই ফ্রেন্ডস। এবার আসেন ফ্যামিলি পলিটিক্স নিয়ে কথা বলছি। ফ্যামিলি পলিটিক্সটা এমন একটা পলিটিক্স, এটা যে একবার শিকার হয়েছে তার শেষ। কিন্তু দিন শেষেও ফ্যামিলি পলিটিক্সের শিকার হওয়া সত্ত্বেও দিন শেষে তাদের সঙ্গে মিশতে হয়, চলতে হয়, খাইতে হয়, পড়তে হয়। এটাও একটা পলিটিক্স, কারণ আপনাকে তো দাবি দেওয়া হয়েছে। ফ্যামিলির পলিটিক্সটা হচ্ছে মা বাবা কাকে বেশি গুরুত্ব দিচ্ছে, কার কথা বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ ফ্যামিলি চালাচ্ছেন কে? ফ্যামিলিতে এখনও যাদের বাবা মা জীবিত আছে,
তো তারা থাকাকালীন অবস্থা তো কারো মানে অন্য কারো আধিপত্য আসবে, সেটা তো আসলে কাম্য নয়। এখানে দেখা গেলো কি যে এক সন্তানকে বেশি দেখা হলো, আরেক সন্তানকে কম দেখানো হলো, গুরুত্ব বেশি দেওয়া হলো। এক সন্তানকে যেমন ধরেন তাকে বিদেশ নেওয়া হলো, বিজনেস দেওয়া হলো, হ্যাঁ, তাকে আরও আর্থিক যে সুযোগ সুবিধাগুলো বেশি বেশি করে দেওয়া হলো, অন্য সন্তানকে দিলই না, অন্য সন্তান পাইলই না। তাহলে এখানে যে এই যে আমি 19-20 বলবো না, এখানে আমি বলবো যে 5 আর 20, এই যে আনুপাতিক হারে যদি বিবেচনা করা হয়, এই যে একটা ঠকানো করলো, এইটাও একটা পলিটিক্স। এই পলিটিক্সটা হচ্ছে কেমনে? যেমন ধরেন আমার ওয়াইফ শিরিনার কথা বলতেছি। হ্যাঁ, আমার আব্বা মা তাদেরকে খুব পছন্দ করতো, তাদের হাতে রান্নাবান্না খাইতো, তাদেরকে ভালোবাসতো, তার আচার ব্যবহার কথাবার্তা খুবই ভালো ছিল। তো তাকে একটু বেশি প্রাধান্য দিত, ভালোবাসতো। আমাকে এই তুলনায় 0%, আমি তাদের কাছে 0% ছিলাম। যখন আমার ওয়াইফ আমার ছেলে সন্তানগুলো নিয়ে, আসলে সত্য কথা কি জানেন, আমার রাফিকে কিন্তু আমি কখনোই বাঁচাতে পারতাম না। শুধুমাত্র তাকে বাঁচাইতে পারছি তার আম্মার বুদ্ধি এবং তার দাদা বুয়ার জন্যই তারে বাঁচাইতে পারছি। তারও বাঁচানো সম্ভব ছিল না, কিন্তু তার পিছনে এমন বাজে শত্রু লাগছিল যে তারে শেষ করে দিবে। আমার ছেলের রাইসুল উদ্দিন রাফির কথা বলতেছি, তারে শেষ করে দিবে। তারে অনেক কষ্টে করে বড় করছি। যখন 2010 সালে গর্ভে থাকাকালীন অবস্থায় ওষুধ দিয়ে 4 মাসের বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া হলো, তখন থেকে মোটামুটি আমরা একটা হুঁশিয়ার। তখন কোনো কিছু একটা হলে আমি বলতাম যে শেলি ওকে তো মেরে ফেলবে। কিন্তু তার প্রতি আক্রোশ ছিল সবচেয়ে বেশি। তাকে মেরে ফেলার অনেকভাবে প্ল্যান করছিল। এই রাইসুল উদ্দিন রাফির কথা বলতেছি। এই যে আমার সংসার বড় হচ্ছে, আমার ছেলে বড় হয়ে যাচ্ছে, হাতে বায়ে ভালো, মেধাবী, এই যে একটা হিংসা ঢুকছে, এটাও কিন্তু ফ্যামিলি পলিটিক্সের মধ্যে পড়ে গেছি আমরা। তারপরে বিভিন্ন বিষয় আরও আছে, আরও যেমন জায়গা জমিনের বিষয়, এগুলো কার দায়িত্বে থাকবে। যেমন তার আম্মায় মারা যাওয়ার পর যখন 3-4 দিনের দিন একটা ঘরের মধ্যে একটা ঘরোয়া মিটিং বসলো, যখন বলছে যে আমার সাথে মাঠে যাইতে হবে, আমার সাথে আক্রমণাত্মক অবস্থায় কিন্তু এই কথাগুলো বলতেছে সে। এই যে একটা তখন আমরা আর আস্তে আস্তে তখন মানে সন্দেহ হচ্ছিল না, তখন আসলে বুঝতে পারিনি যে পরে 9 মাসের সময় যাই বুঝতে পারছি যে আসলে তো শেলি মারা যায়নি। যাই হোক, এই যে ফ্যামিলি পলিটিক্সের শিকার, আপনারা কি করবেন? যারা এই ধরনের পলিটিক্সের শিকার হচ্ছেন তারা এখনও সচেতন না হলে আসলে এগুলো। আরেকটা হলো অল্পবিদ্যা ভয়ঙ্কর। এমন লোকেদের সাথে, এমন ভাইদের সঙ্গে, এমন চাচাতো ভাইদের সঙ্গে, এমন খালাতো ভাইদের সঙ্গে, এমন পাড়াপড়শির সঙ্গে মিশতে নাই এবং আপন লোক এখন বর্তমান সময়ে কাউকে বিশ্বাস করাটা বড়ই কঠিন। কারণ মানুষ এখন প্রতারণার আশ্রয় নেয় বেশি, মানুষ এখন সুযোগ সন্ধান করে বেশি। এখন আপনি জানেন বর্তমানে বেশি প্রতারণার শিকার হচ্ছে মানুষ যখন বিদেশ যায় তখন বেশি প্রতারণার শিকার হচ্ছে। কারণ রিক্রুটিং এজেন্সিগুলো যে পরিমাণে হ্যারাসমেন্ট করতেছে, যে পরিমাণ প্রতারণা করতেছে, টাকা নিয়ে যাচ্ছে, 10 লাখ 20 লাখ জাফার নিয়ে যাবে, আমেরিকা নিয়ে যাবে, তারপরে ইতালি নিয়ে যাবে, এই কথা বলে সর্বশান্ত করে বাড়ি ঘর সব বিক্রি করে দিয়ে এই ধরনের প্রতারণা। যখনই টাকা পয়সা লেনদেন করবেন 100% সাক্ষী রাখবেন, বাছাই করবেন এবং ডকুমেন্টস রাখবেন। নতুবা ওই যে ফ্যামিলি পলিটিক্সের শিকার হবেন আপনি, যেমন আমি ফ্যামিলি পলিটিক্সের শিকার হচ্ছি। এখানে অভিভাবক যে সংসারটা চালায়, এখানে তার ভূমিকা অনেক বেশি। সে যদি এটাকে কন্ট্রোল করতে পারে, সে যদি নিয়ন্ত্রণ না রাখে, সে যদি পক্ষপাতিত্ব করে, তাহলে আর কিছু করার থাকে না। এটা জবাব দিতে আসলে মূল্যতে জবাব দিতে সবারই করতে হবে। মরার পরে তো কোনো স্থান নাই এখানে। মরার পরে তো এখানে সব কিছুরই আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাব নিকাশ সব কিছুরই করবেন। কিন্তু দুনিয়া থাকালীন অবস্থায় যে ভোগান্তিটা আমরা শিকার হই, এটা মা বাবার কারণে, মা বাবার পক্ষপাতিত্ব করে। হ্যাঁ, যেমন আমাদের এক ফ্যামিলির সদস্যই বলছে স্টার জলসা চাই নাকি গিরিঙ্গবাজি শেখা যায়। আমি আরও দিব ফ্যামিলি পলিটিক্সের কীভাবে শিকার হয়েছি, আরও সম্পূর্ণগুলা আমি তুলে ধরবো।